আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 যারা আছো তাদের বায়োলজি একটা টপ লেভেলের সাজেশন দেবো আজকে। হ্যাঁ, সাজেশন মানে সাজেশন, এমন না যে 5টা সিকিউ কমন পাওয়ার জন্য তোমার আমি 50 থেকে 60টা কোশ্চেন দিলাম। তোমার 5টা সিকিউ কমন পাওয়ার জন্য অনলি 20 থেকে 25টা আমি প্রশ্ন বলবো, যেগুলো তুমি যদি পড়ো অবশ্যই তুমি 5টা সিকিউ কমন পাবা। ঠিক আছে, এই সাজেশনটা যারা বায়োলজি ভালো করে পড়ো নাই, ঠিক আছে, যারা চাইতেছো স্বল্প সময়ে একটা বইয়ের মধ্যে মেজর কিছু টপিক পড়ে A+ তুলবা, তাদের জন্য, একই সাথে যাদের প্রিপারেশন ভালো তাদের জন্য আমি প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট কমন যেগুলা প্রশ্ন, মানে একটা অধ্যায় থেকে যদি একটা সিকিউ করতে যায় সবার আগে যেই সিকিউটা করবে, যেই প্রশ্নটা থেকে করবে সেটা আমি বলবো। ঠিক আছে, তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 3 থেকে 4টা করে প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো তোমরা দেখবা তোমাদের পড়া আছে কিনা, বা এই জিনিসগুলো পড়বা, তাহলে অবশ্যই তোমরা কমন পাবা। ঠিক আছে, তো আজকে আমি বায়োলজি প্রথম পত্রের মেইনলি সিকিউ টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, আমি এখন যে প্রশ্নগুলো বলবো তোমরা চেষ্টা করবে এগুলো প্রশ্নগুলো খাতা একটু লেখার। ঠিক আছে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধ্যায় থেকে যদি আসে এগুলোই আসবে, তোমরা একটু খাতা একটু লিখে নেবা। ঠিক আছে, তো প্রথমেই তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায়টা আছে, এটা হলো কোষ ও কোষের গঠন। এইটার মধ্যে যদি আমি প্রশ্নগুলো ভাগ করি, সবার প্রথম তোমরা যেটা পড়বা এইটা হলো যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির যেই একটা মডেল আছে কি, ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এই মডেলটা তোমার সব থেকে 5 স্টার কোশ্চেন। ঠিক আছে, তো এটার চিত্রটা একটু প্র্যাকটিস করবা, আর চিত্রটা অবশ্যই লাগবে চিত্রটা আর এটার গঠন আসে, গঠন দেখবা 4টা জিনিস নিয়ে তৈরি, ওই যে ফসফোলিপিড, বাইলেয়ার, প্রোটিন, কোলেস্টেরল, এগুলা যেগুলো আছে এগুলা। ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো একটা কি, প্লাজমা মেমব্রেনের যে ফ্লুইড মোজাইক মডেল আছে বা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য যে মডেল, এটা একটা গেল। 2 নম্বরে কয়েকটা অঙ্গাণু আছে, এই কয়েকটা অঙ্গাণু চিত্র প্লাস এদের গঠনটা একটু পড়বা। ঠিক আছে, যেমন কি কি অঙ্গাণু আছে, একটা হলো রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই 3টা খুবই বেশি। ঠিক আছে, তাহলে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এর যে গঠন অবশ্যই চিত্রটা লাগবে, আর কি কি জিনিস নিয়ে গঠন হয়, আর পারলে একটু কাজটা করবা। ঠিক আছে, এগুলা। আর একদম লাস্টের তুমি টপিক চলে যাও, লাস্টের টপিক তোমরা জানো যে একটু কঠিন আছে, কি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, যেগুলো আমি সবসময় বলি তোমরা এই জিনিসগুলো একটু স্কিপ করবা, কারণ এগুলো অনেক লেন্থি কোশ্চেন, এই জিনিসগুলো অ্যান্সার করতে গেলে অনেক সময় চলে যায়। যেহেতু এর থেকে সহজ টপিকগুলো আছে, অন্য অধ্যায়ে আছে, তো এই কোশ্চেনগুলো আমি সবসময় বলি স্কিপ করতে। তো তোমরা কেউ যদি এখান থেকে দিতে চাও বা ভালো পারো, যেহেতু এগুলোর উত্তর বড়, তাহলে দিতে পারো। এটার মধ্যে তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে। ঠিক আছে, অবশ্যই একটা আসে, যেগুলোর প্রসেস বা প্রক্রিয়াটা লেখো, ট্রান্সক্রিপশনের প্রক্রিয়া লেখো বা রেপ্লিকেশনের প্রক্রিয়া লেখো। ঠিক আছে, অথবা ট্রান্সক্রিপশনের পার্থক্য চাই, তাহলে এই লাস্টের এখান থেকে একটা সিকিউ দিতে পারে। আর প্রথম যে বললাম অবশ্যই ফ্লুইড মোজাইক যে মডেলটা আছে এইটা, আর সাথে তোমার 2-3টা যে অঙ্গাণু, ঠিক আছে, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এদের কিন্তু একটাই চাই। ঠিক আছে, আর মাঝখানে তোমার কিছু টপিক থাকলো ক্রোমোজোম, তারপর কি থাকলো নিউক্লিয়াস, ওগুলা থেকে তুলনামূলক একটু কম দেয়, নিউক্লিয়াস থেকে একটু তুলনামূলক, তাও নিউক্লিয়াসের চিত্রটা একটু দেখতে পারো, আর যে 4টা উপাদান আছে একটু দেখতে পারো, এইটাই। তাহলে প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা যেগুলো কেবলমাত্র মোস্ট কমন সেগুলো আমি বলবো। ঠিক আছে, এর বাইরেও আসতে পারে, বাট এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। দেন অধ্যায় তুমি 2-এ যাও, অধ্যায় 2 আমরা জানি কোষ বিভাজন। এইটার মধ্যে যদি 2-3টা কমন প্রশ্ন বলি, প্রথমে দেখবা মাইটোসিসের 5টা ধাপ আছে, এই 5টা ধাপের মধ্যে অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ, এই 3টা অবশ্যই তোমার চিত্র সহ ভিতরে জানা লাগবে। ঠিক আছে, কোষ বিভাজন থেকে একটা সিকিউ অবশ্যই আসবে, আর একটা সিকিউ সব থেকে বেশি আসে কিন্তু এগুলাই। ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ আর অ্যানাফেজ, এই 3টার চিত্র সহ প্রক্রিয়া অবশ্যই চিত্র সহ দেখবা। তারপরে তুমি একবারে যাও যে আমার যে কি মিওসিস আছে, মিওসিসের মধ্যে তোমরা জানো যে কি, মিওসিসে প্রোফেজ 1-এর যে কি আছে, প্যাকাইটিন খুব বেশি আসে, তো প্যাকাইটিন আর জাইগোটিন ওই 2টা বেশি আসে। ঠিক আছে, এরপর ল্যাপ্টোটিন এগুলো একটু কম দেয়, ডায়াকাইনেসিস এগুলো একটু কম দেয়, কিন্তু আমাদের জাইগোটিন আর প্যাকাইটিন সব থেকে বেশি দেয় প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিনের ওই যে চিত্রটা আছে, ক্রসিং ওভারের চিত্রটা ওইটা আসে। তাহলে তোমার এক কথায় প্যাকাইটিন ওটা দিতে পারে, এই ক্রসিং ওভারের একটা দিতে পারে, কাইজোমার ওটা দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কোথায় হয়, ওটা প্যাকাইটিনে হয়, প্যাকাইটিন প্রসেসটা ব্যাখ্যা করো এটা। আর এটা আর ঘ নাম্বারে তোমার আসতে পারে ওই যে ক্রসিং ওভারের গুরুত্ব লেখো বা ক্রসিং ওভারের প্রক্রিয়াটা লেখো, অথবা মিওসিস আর মাইটোসিস এদের যে গুরুত্ব, এটা হাই ভোল্টেজ কোশ্চেন ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারে আসে যে মাইটোসিসের গুরুত্ব লেখো বা মিওসিসের গুরুত্ব লেখো বা মাইটোসিস আর মিওসিসের পার্থক্য লেখো। তাহলে এদের গুরুত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব ভালো করে পড়বা, এটা আসবে পয়েন্ট আকারে অবশ্যই লিখবা। ঠিক আছে, মিওসিস কোন কোন জায়গায় দেয় একটা পয়েন্ট আকারে। তাহলে এই 2টার যে গুরুত্ব আছে এটা, আর প্রথমের দিকে আমি বললাম কি ম্যাটাফেস, অ্যানাফেস আর প্রোফেস, এগুলোর চিত্র সহ একটু ব্যাখ্যা করবা। আর প্রোফেস 1-এর মধ্যে থাকলো আমাদের কি, যে জাইগোটিন আর প্যাকাইটিন, এগুলো একটু পড়বা, তাহলে আমার 2 অধ্যায় শেষ। ঠিক আছে, এরপরে আসো অধ্যায় 4, অণুজীব। অণুজীবের মধ্যে আমরা জানি যে কি আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া। ঠিক আছে,
তো আমরা জানি যে ভাইরাস থেকে কি আসতে পারে, ভাইরাস, এগুলোর মধ্যে হাই ভোল্টেজ যে কোশ্চেনটা আছে অধ্যায় থেকে সেইটা হলো ভাইরাসের গুরুত্ব আর ব্যাকটেরিয়ার গুরুত্ব। এটা তোমরা খুবই ভালো করে পড়বা। তোমার আসতে পারে চিকিৎসা ক্ষেত্রে ভাইরাসের গুরুত্ব লেখো, ঠিক আছে, কৃষি ক্ষেত্রে ভাইরাসের গুরুত্ব লেখো। এই গুরুত্ব মানে কি, তোমার এখানে উপকারিতা অপকারিতা দুইটাই দেখা লাগবে, তোমার কি কি উপকার করে কি কি অপকার করে, তাহলে এগুলো দেখবা সুন্দর আকারে পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে। এটা কিন্তু ঘ নাম্বারে আসে, ঘ নাম্বারে খুবই আসে, ভাইরাসের কৃষি ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা লেখো, ব্যাকটেরিয়ার লেখো, এরকম। তাহলে এটা ঘ নাম্বারে এই দুইটার ভূমিকা যে কোনো একটা ক্ষেত্র দিতে পারে, কৃষিক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, এরকম একটা ক্ষেত্র দিতে পারে, অথবা ঢালাও চাইতে পারে যার গুরুত্ব লেখো, বা এর উপকারী ভূমিকা লেখো বা অপকারী ভূমিকা লেখো। তাহলে কোশ্চেন একটা গেল যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার গুরুত্ব, ঠিক আছে। তারপরে আরেকটা কোশ্চেন আসো যে ভাইরাসের মধ্যে যদি যাই, ভাইরাসের যে একটা স্ট্রাকচার আছে, একটা চিত্র আছে না, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, একটা চিত্র আছে, ভাইরাসের গঠন ব্যাখ্যা করো। এটা খুব কম দেখা যায়, খুব একটা বেশি আসে না। তো চিত্রটা খুব একটা সহজ, তোমরা দেখতে পারো। আর কি কি নিয়ে তৈরি ওটা একটু দেখতে পারো। আর আরেকটা আছে আমাদের T2 ফাস, এই T2 ফাসের চিত্রটা একটু দেখতে পারো, এটার গঠনও আসে, ঠিক আছে। অথবা এটা আসে যে ভাইরাসের যে বংশবৃদ্ধি করে, ওই যে লাইটিক চক্র, এই লাইটিক চক্রটা আসে, ঠিক আছে। তাহলে লাইটিক চক্র একটা, আর তোমরা ভাইরাসের গঠন একটা সহজ চিত্র, ওইটা একটু দেখতে পারো, আর T2 ফাসের চিত্রটা একটু দেখতে পারো, ঠিক আছে। আর মেনলি লাইটিক চক্রটা দেখবা, তাহলে গেল ভাইরাস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে একটা সাধারণ ব্যাকটেরিয়ার গঠন বা একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, চিত্রটা মাস্ট, ঠিক আছে, চিত্রটা অবশ্যই আঁকাইতে হবে মার্কিং করে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বললাম ব্যাকটেরিয়ার গুরুত্ব তো পড়বাই, যেটা আগে বললাম, আর একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, যদি এটা পড়ো ব্যাকটেরিয়া থেকে এটা নাও। তারপরে আসো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার মধ্যে আছে, ম্যালেরিয়ার এটা আসে যে ম্যালেরিয়ার প্রতিরোধে করণীয় কী কী, ঠিক আছে, এটা ঘ নাম্বার অনেক টাইমে আসে, ম্যালেরিয়া প্রতিরোধে করণীয় কী। আর গ নাম্বারে ম্যালেরিয়া থেকে যদি আসে যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র ব্যাখ্যা করো। জীবনচক্র মানে কি, ওই যে যৌন জনন অযৌন জনন যে আছে, তাই না। আমরা যেন অযৌন জননের মধ্যে কি, ওই যে হ্যাপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি এগুলো আছে, মানে ওগুলা দেখবা চিত্র আকারে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, ধাপ আকারে দেওয়া আছে। তো তুমি তো ওগুলো লিখবা না, তোমার ওই চিত্র আকারে ধাপগুলো লেখা লাগবে। তো তুমি ওই যে হ্যাপাটিক চক্র, এরিথ্রোসাইটিক চক্র, এই দুইটা চক্র, এই যে যে স্ট্রাকচারটা আছে এটা তোমরা একটু দেখতে পারো। আর ঘ নাম্বারের জন্য ম্যালেরিয়ার প্রতিরোধে কী কী ভূমিকা, ওই যে পানি জমতে দেওয়া যাবে না, এই জিনিসগুলো এইটা আসতে পারে, ঠিক আছে। তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে এইটাই, যে জীবনচক্র মানে কি, যে হ্যাপাটিক চক্র আর এরিথ্রোসাইটিক চক্র, এরিথ্রোসাইটিক সাইজোগনি এইটা আসে। কিন্তু এর যে যৌন জনন যেইটা, হ্যাঁ, ওই যে সিস্ট হ্যান তেন, ওগুলো একটু কম আসে, ঠিক আছে, যৌনজনটা কম আসে, অযৌনজনটা একটু বেশি আসে। আর যদি তোমার জীবনচক্র বলে তাহলে যৌনজনন অযৌনজনন দুইটা দেওয়া লাগবে, যেটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে, মানে একটু বড় হয়ে যায়। তো তোমরা ম্যালেরিয়া পরজীবীর যে প্রতিরোধ এইটা অনেক টাইমে আসে, ঠিক আছে। আর ব্যাকটেরিয়া ভাইরাস তো বললাম, তাহলে 4 অধ্যায় গেল। এরপরে তোমরা যাবা 7 অধ্যায়, লগ্নবীজি আবৃতবীজি। এইখান থেকে তেমন টপিকই নাই। লগ্নবীজি আবৃতবীজির মধ্যে আসো, আবৃতবীজির মধ্যে কি আছে, পোয়েসি মালভেসি। এই পোয়েসি আর মালভেসি মানে ধান আর জবা, এগুলার শনাক্তকারী বৈশিষ্ট্য মাস্ট, ঠিক আছে। গ নাম্বারে এটা খুবই আসে। আরেকটা কোয়েশ্চেন ঘ নাম্বারে, যে পোয়েসি বা মালভেসিদের অর্থনৈতিক গুরুত্ব লেখো, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে। এই যে পোয়েসি মানে কি, ধান, এই যে ধান আমাদের কি সরকার যেটা খাবারে পূরণ করে, তাহলে অর্থনৈতিক গুরুত্বটা এটা মাস্ট, ঠিক আছে। তাহলে 7 অধ্যায় থেকে কম কোশ্চেনে যে পোয়েসি বা মালভেসি, বিশেষ করে পোয়েসির আসে, এদের অর্থনৈতিক গুরুত্ব একটা, আর পোয়েসি বা মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য দেখবা কয়েকটা করে আছে। শনাক্তকারী বৈশিষ্ট্য প্রত্যেকটাই ভালো করে পড়া লাগবে, 7 থেকে 8টা আছে এটা। আর আরেকটা জিনিস আছে যে ধান বা জবা ফুলের যে পুষ্প কি আছে, পুষ্প সংকেত, সেটা লেখো। একটা পুষ্প সংকেত দিয়ে দেয়, ওইটার মিনিং করে লেখো, ঠিক আছে। এই যে বহু প্রতিসম, ঠিক আছে, এই জিনিসগুলো যে আছে, কয়টা পাপড়ি কয়টা থাকে, দলমণ্ডল কয়টা থাকে, পুংকেশর কয়টা, গর্ভকেশর কয়টা থাকে, ওগুলা। তার মানে পুষ্প সংকেত একটা, জবা ফুল আর ধান, এই দুইটার পুষ্প সংকেত তোমার ব্যাখ্যা করে লেখা লাগবে। তারপর কি, এই পোয়েসি আর মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য আর এদের অর্থনৈতিক গুরুত্ব। এই অধ্যায় থেকে প্রশ্ন শেষ। এরপরে আসো অধ্যায় তোমার টিস্যু ও টিস্যুতন্ত্র, ঠিক আছে। আরেকটা আছে সাইকাসের বৈশিষ্ট্য, ওটা খুব একটা আসে না, সাইকাস থেকে তেমন খুব একটা আসে না, তো তোমরা একটু দেখতে পারো, লাস্টে এগুলো থেকে আমরা আসে, মানে নগ্নবীজি থেকে একটু কম আসে। এরপরে 8 নাম্বার অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র, এইটা থেকেও দুইটাই কোশ্চেন, যে একবীজপত্রী উদ্ভিদের মূল আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের লেখো, শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো বা চিত্র লেখো, ঠিক আছে। তো ওটা তোমার যদি আসে একবীজপত্রী, ঠিক আছে, দ্বিবীজপত্রী কম আসে, একবীজপত্রী উদ্ভিদের মূল আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এইটার তোমার চিত্রটা দিবা আর শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা, ঠিক আছে। আবার আরেকটা দেয়, এটা তোমার গ নাম্বারে দেয়, আর ঘ নাম্বারে এটা দিতে পারে যে একবীজপত্রী কাণ্ড আর দ্বিবীজপত্রীর কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো। তোমার লাস্টে দেখবা দুইটা বক্স আছে, তুমি যদি একবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলাই পড়ো, ওগুলা জাস্ট না করে দিবা, ঠিক আছে। যেগুলা হ্যাঁ, জাস্ট দ্বিবীজপত্রীতে দেখবে যে না, ঠিক আছে। তাহলে লাস্টে ছকটা পড়তে পারো। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর একবীজপত্রী উদ্ভিদের মূল, এগুলার গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য পড়া লাগবে, 5-6টা পয়েন্ট আছে দেখবা, চিত্রটা দেখবা,
আর একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড বা একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূলের পার্থক্য। ঠিক আছে, আমার অধ্যায় গেল 8। এবার আসো অধ্যায় 9, উদ্ভিদ শারীরতত্ত্ব। এই অধ্যায় থেকে তুমি দুইটা সিকিউ পাবা, একটা সালোক সংশ্লেষণ থেকে পাবা, একটা শ্বসন থেকে পাবা। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণ থেকে কি আসে? সালোক সংশ্লেষণ থেকে আসে তোমরা দেখবে যে C3 চক্র, এটা খুবই আসে। ঠিক আছে, C3 চক্র আসে, C4 চক্র আসে এটা। ঠিক আছে, তো C3 চক্র আসবে, C3 চক্র আসবে, এই দুইটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, বা C3 চক্র C4 চক্রের মধ্যে পার্থক্য। ঠিক আছে, চক্রের মধ্যে যা পার্থক্য উদ্ভিদের মধ্যে পার্থক্য একই। তাহলে C3 C4 এর মধ্যে পার্থক্য, উদ্ভিদের মধ্যে পার্থক্য আর চক্রের মধ্যে পার্থক্য। আর C4 উদ্ভিদের গঠন, এই চক্রটা আসতে পারে কই থেকে, কী তৈরি হলো, অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড কেমন তৈরি হলো এটা। আর C3 চক্র খুবই গুরুত্বপূর্ণ, C3 চক্রটা খুবই গুরুত্বপূর্ণ যেভাবে আসতেছে। ঠিক আছে, এটা হলো সালোক সংশ্লেষণ থেকে গেল। আর শ্বসন থেকে কি আসবে? শ্বসন থেকে গ্লাইকোলাইসিস খুবই আসে। সালোক সংশ্লেষণ থেকে C3 চক্রটা যেমন বা ক্যালভিন চক্র গুরুত্বপূর্ণ, আর ওই শ্বসন থেকে তোমার কি গ্লাইকোলাইসিস, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে পার্থক্য আসতে পারে, সবাত শ্বসন অবাত শ্বসনের গুরুত্ব। আর এই সালোক সংশ্লেষণ আর শ্বসন এই দুইটারই গুরুত্ব আসে ঘ নাম্বারে। ঠিক আছে, ঘ নাম্বারে বলে যে শ্বসনের আমাদের জীবনে এর গুরুত্ব লেখো, বা সালোক সংশ্লেষণ এটা আমাদের জীবনে, বিশেষ করে সালোক সংশ্লেষণ আসে যে প্রাণী ইয়ের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের গুরুত্ব লেখো। ঠিক আছে, তাহলে C3 চক্র C4 চক্র আলাদা করে পড়া লাগবে, C3 আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য পড়া লাগবে, সালোক সংশ্লেষণের গুরুত্ব পড়া লাগবে। শ্বসনের মধ্যে যদি আমি যাই, শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিসটা পড়া লাগবে, অবাত শ্বসন আর সবাত শ্বসনের পার্থক্য পড়া লাগবে। আরেকটা লেস ইম্পর্টেন্ট আছে যে শক্তির হিসাব, তোমার যে 38 অণু এটিপি শক্তি পাওয়া যায় এইটার হিসাবটা করো, তো এইটা অনেক টাইমে আসে। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে যে এতটুকুই, এছাড়া আর আগে যে জিনিসগুলো আছে এগুলো নর্মালি একটু কম আসে। ঠিক আছে, আমি মোস্ট কমনগুলো বললাম, এগুলোর বাইরেও টপিক আছে যেগুলো আসতে পারে। এরপরে লাস্ট আরেকটা অধ্যায় থাকলো, লাস্ট অধ্যায়, সেটা হলো কি জীব প্রযুক্তি। এই অধ্যায়টা থেকে তোমাদের কি টিস্যু কালচার আছে আর জিন ক্লোনিং, বা ঠিক আছে, তো টিস্যু কালচারের ধাপগুলা বলো, আর এই জিন ক্লোনিং আছে ওগুলারও ধাপগুলা বলো, এই জিনিসগুলোর ধাপগুলা। আর সাথে তোমার একটা ইনসুলিন আর ইন্টারফেরন থেকে তেমন আসে না, ইনসুলিন কীভাবে আমরা তৈরি করি এটাও আসতে পারে। ঠিক আছে, তাহলে মেইনলি টিস্যু কালচারের ধাপগুলা পড়বা, টিস্যু কালচারের গুরুত্ব পড়বা, জিন ক্লোনিংয়ের ধাপগুলা পড়বা, এর গুরুত্ব পড়বা। ঠিক আছে, প্রক্রিয়াটা পড়বা, আর লাস্টে ইনসুলিনের প্রক্রিয়া পড়বা। তাহলে তোমার জীব প্রযুক্তি অধ্যায় শেষ। তাহলে এই ওভারঅল যে প্রশ্নগুলো আমি বললাম খাতায় একটু লিখে নিবা, এই জিনিসগুলো পড়বা, তাহলে কিন্তু হয়ে গেছে। তো আমরা নেক্সট কিন্তু বায়োলজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে।